সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুন আনতে পান্তা ফুরানোর দশা, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখতো সব সময়। নিজের বাচ্চাকে যে একটা টি শার্ট পর্যন্ত কিনে দিতে পারতো না, সেই ছেলেটি এক সময় শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে? আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হওয়ার গল্পটি। হ্যালো বন্ধুরা, টপ 5-9 সেকেন্ডের পর্দায় নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। 19 মার্চ 1992 বম্বে শহরের সকালের আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়ার্ক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসাররা তার রাস্তা আটকে ধরায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি করতে হবে। এরপর ভাস্করকে নিয়ে মাদাদা ব্যাংকে চলে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকে চাকরি করত। দুদিন আগে সেখান থেকে রিজাইন করেছে। যাই হোক, খুব সকাল হওয়ায় ব্যাংকের কার্যক্রম তখনও শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে তার অপরাধ কি। লক্ষণ বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটিজ এবং ব্যাংকের রিসিট ফ্ল্যাট করা, এই সবই আর কি। ভাস্কর অফিসারের কথায় আর কোনো প্রতি উত্তর দেয় না। সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। এমন সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং সে জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর স্ত্রীকে তাদের কোঅপারেট করতে বলে। তো এখন কথা হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে, এর কারণ কি? সে কি আসলে অপরাধী? সেটা জানতে হলে আমাদের আরো 3 বছর পেছনে যেতে হবে। তখন 1989 সাল। ভাস্কর এই ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা, আর ব্যাংক লোন ছিল 36,000 টাকা। সেই সাথে টুকটাক ধার বাকি তো ছিলই। ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত ডেডিকেট ছিল। সে 3 বছরে 3 বার সেরা কর্মকর্তা হওয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। আপাতত তার টার্গেট এমআরএম বা রিজিওনাল ম্যানেজার পোস্টের উপরে, কারণ 1 মাস পরে বর্তমানে এমআরএম রিটায়ার করবে। ভাস্করের ধারণা ওনার রিটায়ারের পরেই সেই পদটা পাবে। ভাস্কর আর একটা জিনিসের উপরে খুব ইন্টারেস্টেড, মারুতি 800 মডেলের গাড়ি। এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি। গাড়িটা যার ছিল সে এটার লোন শোধ করতে পারেনি, তাই ব্যাংক গাড়িটা সিজ করে এখানে ফেলে রেখেছে। ভাস্কর রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারতো, কিন্তু তার আগে তো নিজের নেওয়া লোনগুলো শোধ করতে হবে, তা না হলে এরকম স্বপ্ন দেখা বৃথা। যাই হোক, বেতনের টাকা ভাস্কর তুলতে পারতো না, তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে। ও ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত, আর এভাবে এক্সট্রা কিছু টাকা ইনকাম হয়ে যেত। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভিতর দিয়ে যাওয়ার সময়ে অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তিভাবে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায়। ভাস্কর অবশ্যই তাদের আল দেব কাল দেব বলে কোনো রকমে দাবিয়ে রাখতো। এতগুলো চোখ ফাঁকি দিয়ে শেষমেশ সে বাড়িতে পৌঁছায়। ভাস্কর বাড়িতে আসে। তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি এক সময় চার্ট অ্যাকাউন্টেন্ট ছিলেন, রিটায়ারমেন্টের পরে বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোকা দিয়ে সব টাকা মেরে দেয়। সেই থেকে উনি আর কারোর সাথে সেইভাবে কথা বলে না, ঘর থেকেও বের হন না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গিয়েছে। এক ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এক বোন ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়া ভাস্করের স্ত্রী এবং এক ছেলেও রয়েছে। এই হলো ভাস্করের ফ্যামিলি। এদের নিয়ে কোনো রকম কষ্ট করে তার দিন কাটছে। যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন ছিল, তো এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ভাস্করের স্ত্রী সম্মতি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। আবার আত্মীয়ের বাড়ির অনুষ্ঠান খালিও হাতে যেতে পারবে না, তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটা গিফট হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতে সে কোনো সম্মান পেত না, কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না, কেমন যেন এড়িয়ে চলতো। তো ভাস্করের জন্য তার স্ত্রী সেখানে তেমন একটা গুরুত্ব পেত না। সম্মতির মা চায় সে ভাস্করকে ছেড়ে দিক, উনি সম্মতির আবার বিয়ে দেবেন। মায়ের মুখে কথাটা শুনে সম্মতি খুব আপসেট হয়। এরপরে আরেকটা আপসেট হওয়ার মতো ঘটনা ফেস করে। জন্মদিনের কেক কাটার পরে সম্মতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিক ছিল। সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে কার্তিককে বলে তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখার পর সম্মতি খুব রেগে যায়। সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে বের হয়ে যায়। এরপর তারা একটা ক্যাফেতে আসে। কার্তিকের খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে
2টা বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পেরে 2টার দাম নিয়ে তাকে 3টা বার্গার দেয়। খাবার পেয়ে কার্তিক খুশি হলেও সম্মতি খুব আফসোস হয়েছিল। এরকম অভাব, দুর্দশা, অপমান, তাচ্ছিল্য সে আর সহ্য করতে পারছিল না। ভাস্কর ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে। এবারের মতো সে কোনো রকমে সম্মতিকে শান্ত করে নেয়। পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামে একজন লোক লোনের জন্য আসে। এই লোকটা গতকাল লোনের জন্য এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবুও লোকটা তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনির ইলেকট্রনিক পার্টসের বিজনেস আছে। সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছিল। এগুলোর দাম 2.5 লক্ষ টাকা। তো যে জাহাজে টিভিগুলো আসার কথা, সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল সে অ্যাডভান্স 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারির পরে বাকি 2 লক্ষ টাকা পরিশোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলছে তাকে পুরো টাকা পরিশোধ করলেই তবেই ডেলিভারি দেবে, তা না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। তো এই জন্যই অ্যান্টনির লোনের প্রয়োজন। সাম্বা ভাস্করকে বুদ্ধি দেয় ভাস্করের শালা কনস্ট্রাকশনের কাজে প্রচুর টাকা কামিয়েছে। সে যদি 2 লক্ষ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে দেয় তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনই দামও বেশি। অ্যান্টনি টিভিগুলো বিক্রির পরে লাভের এক অংশ ভাস্কর আর সাম্বাকে দেবে। ভাস্কর সাম্বা ও অ্যান্টনির প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে না। সে ভেবে দেখবে জানিয়ে অ্যান্টনিকে আপাতত বিদায় করে। পরদিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের জন্য বের হচ্ছিল। তখন তার এক পাওনাদার পাটেল ভাই তাকে আটকায়। এই লোক ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সে ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে। ভাস্করকে অপমান করে তার স্কুটারটা নিয়ে চলে যায়। স্কুটার না থাকায় ভাস্কর ট্যাক্সিতে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়া ছিল না। তাই দৌড়ে দৌড়ে অফিসে যায়। অফিসে গিয়ে সে আরেকটা শক খায়। তার যে প্রমোশনটা হওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে। এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এরই মধ্যে সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে এজিএম স্যার সুধীরের কাছ থেকে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর স্যার আর কাউকে রেফার করা হয়নি। এটা দেখে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করেন। তখন এজিএম স্যার আরো রেগে যায় আর বলে ভাস্কর চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে দিয়ে টাকা নেয়, এটা তিনি জানেন। তিনি জিএম স্যারের কাছে এটা কমপ্লেন করবেন। এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায়। চাকরি বাঁচাতে সে নিজেই হাত পা ধরে কান্নাকাটি শুরু করে। শেষে অফিসারদের অন্যদের সুপারিশে জিএম স্যার এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর শিক্ষা পায়, ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টেকা যাবে না। সে এবার ভিন্ন পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লক্ষ টাকা দেয়। অ্যান্টনিকে টাকা দিতে দেখে সাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল? ভাস্কর বলে সে ব্যাংকের ভল্ট থেকে এই টাকা নিয়েছে। সাম্বা ভয় পেয়ে যায়। এই কথা জানাজানি হলে চাকরি তো যাবে, সাথে জেল জরিমানা তো আছেই। এছাড়া ভাস্করের মতো সৎ মানুষের এরকম কাজ মানায় না। ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেকআপে নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ পরে বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে, ভাই বোনের কলেজের ফি দিতে হবে। অথচ তার কাছে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট কাটার টাকাও নেই। দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে তখন সততা দিয়ে কি হবে? তাই এবার ভাস্কর সব ধরনের রিস্ক নিতে রাজি আছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার 20% শেয়ার তাকে আর সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনির 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও তার আসার নামগন্ধ নাই। তাই ভাস্কর অনেক উল্টাপাল্টা কথা ভাবতে শুরু করে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে এসেছিল। তখন সম্মতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। ভাস্কর দ্রুত বাইরে গিয়ে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্কর দেহে প্রাণ ফিরে পায়। অ্যান্টনি ভাস্করের লোনে 2 লক্ষ ফিরিয়ে দেয়, পাশাপাশি 50,000 টাকা লাভের অংশ দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2,50,000 টাকা লাভ করেছিল। ভাস্কর অ্যান্টনির সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে। লাভের টাকা নিয়ে ভাস্কর পাটালের কাছে চলে যায় এবং ধার শোধ দিয়ে নিজের স্কুটার ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপর থেকেই ভাস্করের জীবনে পালাবদল শুরু হয়। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে সেটা 12,000 টাকায় পাওয়া যায়। আর যদি অর্ডার
অর্ডার বড় থাকে তাহলে 8,000 টাকায় পাওয়া যাবে, কিন্তু ইন্ডিয়ায় আনার জন্য ট্যাক্স দিতে হয়, যার জন্য টিভির দাম বেড়ে যায়। তো তারা যদি পোর্টের কাস্টমার অফিসারদের ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসেবে নিয়ে আসে তাহলে তাদের ট্যাক্স লাগবে না, আর এভাবে তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের ভালো লাগে, তাই সে এরপর থেকে নিয়মিতভাবে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে, আর পরের দিনেই সেই টাকা আবারও ভল্টের জায়গা মতো রেখে দেয়, ফলে তাকে কেউ ধরতে পারে না, আর মোটা অঙ্কের টাকা লাভ করতে থাকে। এভাবে স্বল্প সময়ের ভেতরে ভাস্কর তার ধারের সব টাকা পরিশোধ করে দেয়, পাশাপাশি নিজের অবস্থারও উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সম্মতির সন্দেহ হয়। সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে সে একটা বিজনেস শুরু করেছে, সে ব্যবসা থেকে অনেক লাভ পাচ্ছে। ভাস্করের কথা সম্মতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয়। ভাস্কর সম্মতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য, কিন্তু সম্মতি সেই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেননি, তো তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনের ইনভাইট করে। তারা এতটা ধুমধাম করে জন্মদিনের আয়োজন করে যে সবার একদম তাক লেগে যায়। তো পার্টিতে অ্যান্টনিও এসেছিল। ভাস্কর, সাম্বা, অ্যান্টনি একসাথে টেবিলে বসেছিল। অ্যান্টনি জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। ছেলে চায় অ্যান্টনিও আমেরিকাতে চলে আসুক, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। তার যা পুঁজি ছিল সব ছেলের পড়াশোনার পিছনে খরচ করে ফেলেছে, তাই আমেরিকা যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায়, আর সেই টাকা দিয়ে আমেরিকাতে একটা বিজনেস শুরু করতে চায়। সে ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবার দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে, তারা যদি 10 লক্ষ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে এসব গাড়ির যা চাহিদা তাতে তারা কয়েক গুণ বেশি টাকা এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালো ছিল, কিন্তু একসাথে 10 লক্ষ টাকা ব্যাংকের ভল্ট থেকে ম্যানেজ করা মোটেও সোজা কথা না, তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখে আজকে সবাই বেশ খুশি। এরই মধ্যে কার্তিক খুশিতে কাঁদতে শুরু করে। সে বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট্ট নজরে দেখতো, তাকে খোঁটা দিয়ে বলতো কার্তিক সবসময় আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খেতে আসে, ওর জন্মদিনে আমাদের কখনো কেক খাওয়ায় না। আজ নিজের জন্মদিনে বন্ধুদের কেক খাওয়াতে পেরে কার্তিকের মনে সব বেদনা দূর হয়ে গেছে। কার্তিক সবসময় তার নানা বাড়িতে একই টি শার্ট পরে যেত, তাই তার মামাতো ভাই তাকে খোঁচা দিয়ে বলতো তোর বাবা কি তোকে টি শার্ট কিনে দিতে পারে না, সব সময় একই জিনিস পরে আসিস। আজ কার্তিকের গায়ে কোট প্যান্ট দেখে মামাতো ভাইয়ের কথাই বন্ধ হয়ে গেছে, তাই কার্তিক বাবা মায়ের কাছে প্রমিস করে এখন থেকে সে আর কখনো তাদের অবাধ্য হবে না। ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর আবারও নিজের মত পাল্টায়। সে ভাবে এদের খুশি রাখা তার দায়িত্ব, আর এজন্য তাকে আরো টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবারে 10 লক্ষ টাকা ম্যানেজ করে দেবে। তো শনিবারে ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলা বিপদ সামলে 10 লক্ষ টাকা বের করে এনে অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি 3টা ছাড়িয়ে নেয়, কিন্তু এরপরই তারা বড় সমস্যায় পড়ে। তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়েছে, তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নেই। তারা 3 জনে মহাবিপদে পড়ে যায়। কাল রবিবার ব্যাংক বন্ধ, পরশু সোমবার ব্যাংক খুলবে, আর ভাস্করকে সোমবার সকালে ব্যাংকের ভল্টে জায়গা মতো টাকা রাখতে হবে, তা না হলে খেল খতম। ভাস্কর অ্যান্টনিকে খোঁজ দিতে বলে অন্য কোনো দেশে এসব গাড়ি কেনার লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজ খবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে গাড়িগুলো কিনবে। তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে 2টা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা ইম্পোর্টের কার নিয়ে কখনো চেকপোস্ট পার হতে পারবে না, তাই ভাস্কর একটা প্ল্যান করে। প্রথমে তারা গাড়িতে সরকারি ফেক নাম্বার প্লেট বসায়, তারপর 3 জন ফকিরদের মন্ত্রীর মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগাল ভাড়া করে তাকে মডেল সাজায়। এরপরে তাদেরকে গাড়িতে নিয়ে ভিআইপি পরিচয় দিয়ে 2টি পুলিশ চেকপোস্টকে ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছিয়ে যায়। সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িটি 20 লক্ষ টাকা বিক্রয় করে। ভাস্কর এই লাভের টাকা থেকে 1 লক্ষ টাকা ফকিরদের এবং কলগালকে দেয়। বাকি টাকা
সে অ্যান্টনি আর সাম্বা ভাগ করে নেয়। যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এরপরে ছেড়ে দেয়। এরপর ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটা ড্রেস টাকার ব্রিফকেসে ভরে নেয়। তারপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসে ভাস্কর টেনশনে পড়ে যায়। সে খেয়াল করে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো তার ভল্ট থেকে টাকা নেওয়ার খবর ফাঁস হয়ে গেছে। তার ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে। এরপর জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং এজিএম এবং এআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত। এই স্ক্যামের জন্যই তাদের ধরতে পুলিশ এসেছে। এটা শোনার পরে ভাস্কর কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এত সব ঝামেলার মাঝেও সে এক ফাঁকে ব্রিফকেস থেকে টাকাগুলো ভল্টে রেখে দেয়। এর ঠিক একটু পরে ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে। জিএম স্যারের ভাস্করের উপর সন্দেহ হয়। তিনি ভল্ট ম্যানেজারকে ভল্টের গত দিনের কালেকশন চেক করার নির্দেশ দেয় আর ভাস্করকে তার ব্রিফকেসটা খুলে দেখাতে বলে। ভল্ট ম্যানেজার জানায় টাকার অ্যামাউন্ট ঠিকই আছে। ভাস্কর ব্রিফকেস খুলে দেখায় সেখানে জামা কাপড় ছাড়া আর কোনো কিছু নেই। জিএম এবার নিশ্চিত হয়ে চলে যায়। এই ঘটনার পরে ভাস্কর ভাবে সে এসব অপরাধ জগৎ ছেড়ে দেবে। সে নিজের সিদ্ধান্ত সাম্বাকে জানায়, কিন্তু সাম্বা এইভাবে গরিব জীবন কাটাতে চাচ্ছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। আর ভাস্করও গুনে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। সে টাকাগুলো পরিবারের সদস্যদের নামে আলাদা আলাদা কৌটাতে জমিয়ে রাখে। কিন্তু এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে ফিরে আসে। জিএম এবং আরএম এর ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ব্যাংকে যেহেতু 2টি পোস্ট খালি হয়ে গিয়েছিল, তাই জিএম এর রেফারেন্সে চেয়ারম্যান স্যার ভাস্করকে জিএম এর পোস্টে প্রমোশন দেয়। যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড খুব ভালো ছিল, তাই তাকে এই পদের জন্য মনোনীত করা হয়। ভাস্করের বেতন 6,000 থেকে একদমে 19,500 হয়ে যায়। সাথে তো অন্য বোনাস আছেই। ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়া আছে কিনা। ভাস্কর বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হেসে ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। এজিএম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হাসা মেহরা। বলা চলে হাসা মেহরা তাদের ইল্লিগাল ক্লায়েন্ট। এখানে ব্যাংকে একটা সিন্ডিকেট আছে। আমাদের সাধারণ পাবলিকের যেরকম লোনের প্রয়োজন হয়, অনেক সময় ব্যাংকেরও লোনের দরকার হয়। তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংক লোন নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে লোন নেওয়া দেওয়া নিষিদ্ধ। তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ব্রোকার সেই কোটি টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবে যখন লোন পরিশোধের সময় হয়, তখন আবার তারা সেম প্রসেসে এই ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। তো এই হাসা মেহরা হলো সেই ব্যাংকের ব্রোকার। সে মাদাতা ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসাবে কাজ করে। যাই হোক, হাসার হয়ে তার সব টাকার আদান প্রদান, কাগজপত্র সব দেখাশোনা সুরুজ নামের একজন করতো। সুরুজ ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরুজকে লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। সুরুজ বলে তাদের লোন পরিশোধ করতে কিছুদিন লেট হয়ে যেতে পারে, তাই ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে 14 দিনের একদিনও যেন লেট না হয়। নির্ধারিত সময় শেষে সুরুজ লোনের টাকা ফেরত দিতে আসে। সুরুজ চলে যাওয়ার পরে ভাস্কর হাসুর ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা হাসার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, সেই টাকা হাসা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আর এভাবেই নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয়, স্টেটমেন্টে সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই। অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে। এই লোক তো আগে থেকে হাসার কাছে বিক্রি হয়েছিল, তাই সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। ভাস্করের মনে প্রশ্ন আসে, হাসা আসলে এই লোনের টাকা দিয়ে কি করে? ভাস্কর খোঁজ খবর নিয়ে জানতে পারে হাসা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। সে প্রথমে কোনো একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয়, এরপর তার লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ দামে কেনায়। পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায়, তখন সবগুলো শেয়ার একসাথে বিক্রি করে দেয়, আর এইভাবে প্রতিবারে প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে সব জানিয়ে দেবে, কিন্তু পরে উপলব্ধি করে চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিয়ে তার কি লাভ হবে, তার যাতে লাভ হয় সেটাই করা উচিত।
এজন্য পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয় সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগে জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্কর শর্ত মেনে নেয়। এরপর থেকে ভাস্করের উন্নতির দুয়ার আবারও খুলে যায়। তার কাছে বান্ডিল বান্ডিল টাকা আসতে শুরু করে। সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনের 25 লক্ষ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকারের কাছে থাকলে যে কেউ সন্দেহ করবে। তাই এই কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনা নামের একজনের সাথে দেখা করে। আনা টাকাগুলো লটারির টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটা লটারি কোম্পানির কাছে যায়। তারপরে 25 লক্ষ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরদিন পত্রিকায় নিজের লটারির নম্বর চেক করে ভাস্কর এমন অভিনয় করে যেন সে ভাগ্যক্রমে 25 লাখের লটারি জিতে গেছে। এভাবে সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় সে লটারি থেকে 25 লক্ষ টাকা পেয়েছে। এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর 17 লাখ টাকা পেয়ে যায়। বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরপর সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে এরপরেই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিত আর সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং করত। আর এভাবে সেই 2 সপ্তাহে এই 17 লক্ষ টাকাকে 70 লক্ষ টাকা বানিয়ে ফেলে। এদিকে অফিসার লক্ষণরাও ভাস্করের অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এমন দেখে তার মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যি 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছে। তবে সে আরেকটা জিনিস খেয়াল করে, ভাস্কর একদিনেই 69 লাখ টাকা খরচ করেছে। লক্ষণ জিজ্ঞেস করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। তখন ভাস্কর জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ের শপিং করতে তারা একটা দোকানে ঢোকে। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক কর্মচারী কেউ তাদের তেমন পাত্তা দিচ্ছিল না, বেশ অসম্মান করছিল। এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায়। সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় এবং সব টাকা ব্যাংক থেকে তুলে আনে। সেই টাকা দিয়ে প্রথমে সে একটা দামি গাড়ি কেনে, দামি জামা কাপড়, ঘড়ি, জুতো কেনে। সেগুলো পরিধান করে আবারও দোকানের সামনে এসে ভিআইপি গেটআপে গাড়ি থেকে নামে। তারপর দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয়। আগেরবার যারা যারা ভাস্করের সাথে ঠিকমতো কথাও বলছিল না, এবার তারা সম্মান দিয়ে একদম ভরিয়ে ফেলে। আর মূলত এভাবে ভাস্কর টাকাগুলো খরচ করে ফেলে। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগাল টাকা ছিল সব ফুরিয়ে যায়। তো এরপর সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে ভাস্কর আবারও আনার কাছে যায়। আনার বলে 3 মাসে পর পর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে। তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাইরে হুন্ডি করে পাঠিয়ে দেবে। এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পারচেসের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে। কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। সম্মতির অনেকদিন ধরে একটা খাবারের রেস্তোরাঁ দেওয়ার ইচ্ছা ছিল। ভাস্কর এবার এই সুযোগটা কাজে লাগায়। সে সম্মতির একটা খাবারের শপ বানিয়ে দেয়। আর সেই শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকা সাদা করতে থাকে। এভাবে সে ব্যাপক পরিমাণে টাকা কামিয়ে যেতে থাকে। সে বড় লোক থেকে আরো বেশি বড় লোক হয়ে যেতে থাকে। ফলে তার আচরণেও অনেক চেঞ্জ আসতে থাকে। তার ব্যবহার আচরণ অনেক বেশি রোড হয়ে যায়। সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে। প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করা শুরু করে। এই নিয়ে সম্মতির সাথে তার মন কষাকষি শুরু হয়ে যায়। এরই মধ্যে আবারও আরেকটা ঘটনা ঘটে যায়। কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিয়ানকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত 90 কোটি টাকার লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের সব স্টেটমেন্ট চেক করে বলে এগুলোতে সে সই করেননি। তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন ওঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় অ্যামাউন্ট! এই কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কোলাফাস হয়ে যাবে। ইন্ডিয়ান ইকোনমি একদম ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন তখনই হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে দ্রুত হাসপাতাল নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যুতে ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সে ভাবে একদিন তো তার এরকম পরিণতি হতে পারে। সে এবার ভাবে এসব দুর্নীতি ছেড়ে দেবে কিনা। এরই মধ্যে সে আরেকটি ঘটনার সম্মুখীন হয়। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালা রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা। তার 50 লক্ষ টাকার প্রয়োজন।
সম্মতির মা আর ভাবি সম্মতিকে রিকোয়েস্ট করেছিল সে যেন ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লক্ষ টাকা ব্যবস্থা করে দেয়। তখন সম্মতি বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর টাকা দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সম্মতির সাথে তার মায়ের একটু তর্কাতর্কি হয়ে যায়। তর্কের এক পর্যায়ে সম্মতির মা তাকে খোটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেস প্ল্যান দিয়েছিলাম বলে তোরা ইনকাম করে খেতে পারছিস। এই কথাটা সত্যি খুব খারাপ লাগে। সে তখনই ফিরে গিয়ে নিজের দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরে ভাস্করের সাথেও সম্মতির ঝগড়া হয়। সম্মতি নতুন ভাস্করকে একদমই অ্যাকসেপ্ট করছিল না। সে পুরনো সাদামাটা ভাস্করকে আবারও ফেরত চাইছিল। তাদের ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে উনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিট ভাস্করকে দেখায়। সেগুলো সম্মতির দোকানের পে বিলের ডকুমেন্ট ছিল। ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বলেন আমি এক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসের টাকা, এসব মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারাস একটা গেম। এক সময় টাকা কামানো পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগেছে। দ্রুত টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী। তাই এই পথ থেকে সরে যা। বাবার কথা আমলে নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখে সম্মতি তাদের সব কথা শুনে ফেলেছে। এতে তাদের মধ্যে ঝামেলা আরো বেড়ে যায়। তো এরপরে ভাস্কর সিদ্ধান্ত নেয় সে সব অন্যায় কাজ ছেড়ে দেবে। এজন্য প্রথমে সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সুরুজ হাসার লোনের পেপার নিয়ে আসে ভাস্কর পেপার ছিঁড়ে ফেলে এবং সুরুজকে বের করে দেয়। এমনকি সে জিএম স্যার এবং চেয়ারম্যান নির্দেশনাও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায়। বোনের নামে 2টা বাড়ি লিখে দেয়। শালাকেও 50 লক্ষ টাকা দেয়। পাশাপাশি এটাও বলে তার ওই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% যেন সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। পাটালের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। সে পাটালের বাইক ভেঙে দিয়েছিল। এবার সে পাটালকে সরি বলে তাকে একটা নতুন বাইক কিনে দেয়। এমনকি নিজের প্রিয় মারুতি 800 মডেলের গাড়িটাও আরেকজন লোককে গিফট করে দেয় এবং ভাস্কর তার পাপে প্রায়শ্চিত্ত করে। ফলে সম্মতির সাথেও তার মন কষাকষি ঠিক হয়ে যায়, কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেননি। ভাষার লোন অ্যাপ্রুভ না হওয়ায় জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। ভাস্করের এরকম সিদ্ধান্ত অফিসের সবাই খুব অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত, তাই তার চলে যাওয়ায় সবারই অনেক আফসোস হয়। আর এই চাকরি ছাড়ার 2 দিন পরেই মানে আজকে সিবিআই অফিসারেরা ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটা সমস্ত কাহিনী। এবার দেখা যাক পরে তার সাথে কি কি ঘটে। সিবিআই অফিসার লক্ষণরাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে। তারা ভাস্করের উপরে মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না, তবে ইনকোয়ারির জন্য ভাস্কর আর সম্মতির ব্যাংকের ট্রানজাকশন স্টেটমেন্ট আইটিআরইডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তখন অ্যাকাউন্ট আনফ্রিজ করতে ভাস্করের এই অফিস থেকে সে অফিস চক্কর কাটতে কাটতে জীবন পার হয়ে যাবে। অ্যাকাউন্ট আর কখনোই সচল হবে না। তাই লক্ষণরাও ভাস্করকে অফার করে সে যদি বাঁচতে চায় তাহলে যেন ব্রোহে কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায় আর সেই টাকাটা ভাষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। ভাষা টাকাটা আমার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে। এতে ভাস্কর বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকে থেকে যাবে। লক্ষণ রাওয়ের ডিল শুনে ভাস্কর বুঝতে পারে এই লোকও পুরো স্ক্যামের সাথে জড়িত। ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসের জিএম এবং চেয়ারম্যান চলে আসে আর তারা ভাস্করকে দিয়ে জোর করে চেকে সাইন করিয়ে নেয়। ভাস্কর বাধ্য হয়ে চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায়। ওরা ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানে শেষ, কিন্তু আসলে ধামাকা হয় তখন যখন তারা চেকটা ট্রানজাকশন করাতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগে তার অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে নিয়েছে, সেই সাথে অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত। তারা ভাবতে থাকে সেই ভাস্কর এখন আছে কোথায়। ভাস্কর অবশ্য ততক্ষণে প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যে আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকে জানতো তার সাথে খারাপ কিছু ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগেই বাবার সাথে সবটা শেয়ার করে।
ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে দেবার সাজেশন দেয়। তো এই জন্য ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে। ব্রোকার জানায় 1 কোটি টাকা খরচ করলে আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে, আর 5 বছর পরে সিটিজেনশিপ। তো ভাস্কর আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এছাড়া আমেরিকাতে তো অ্যান্টনিও ছিল। ভাস্কর তার কাছেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সেখানে একটি হোটেল কিনে নেয়। বাকি টুকটাক কাজগুলোর জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছে হেল্প নেয়। এভাবে সে খুব অল্প সময়ের মাধ্যমে আমেরিকা ভিসা প্রসেসিং করে ফেলে, আর এইভাবে সে পরিবার নিয়ে সেফলি দেশ ছেড়ে আমেরিকাতে যেতে সক্ষম হয়। তবে দেশ ছাড়ার আগে ভাস্কর আরেকটি ধামাকা করে যায়। সে আরবিআই ডিপার্টমেন্টে চেয়ারম্যান এবং জিএম স্যারের স্ক্যামের ব্যাপারটা জানিয়ে দেয়। ফলে আরবিআই টিম মাদাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হাসা মেহরার নামটাও পেয়ে যায়। শুধু তাই না, এই কেসে সিবিআই অফিসার লক্ষণরাও ফেসে যায়। এদের সবার ঘন্টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকায় গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা চালাতে থাকে আর শান্তিতে পরিবার নিয়ে জীবন কাটাতে থাকে। সেই সাথে লাকি ভাস্করের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, টাকা কামাতে কোনো দোষ নেই, কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নিজের সততা, নৈতিকতা, বিবেকের বিসর্জন না যায়। মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাই সবকিছু না। টাকা দিয়ে সুখ, শান্তি, সম্পর্কের মান বজায় রাখা যায় না। তাই টাকা ইনকামের পাশাপাশি আমাদের আদর্শ মানুষ হয়ে উঠতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।